আমরা লড়াই করেছি জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, কিন্তু যে কথা 1980-র দশকের মধ্যভাগ থেকে আমরা বলছি, আজকে সেই কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। আমরা বলেছি সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি ধীরে ধীরে বদলে যাচ্ছে। আজকে শুধু উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা নয়, শুধু মালদা মুর্শিদাবাদ নয়, দিনাজপুর দুটো নয়, আজকে পশ্চিমবঙ্গকে প্যাসেজ বানিয়ে পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ডের সীমানা পর্যন্ত বদলে দেওয়া হচ্ছে। আজকে এই পরিস্থিতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে, আর তার জন্য সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখুন, হাবড়ার মানুষ, বাংলাদেশের সঙ্গে নিবিড় আপনাদের যোগাযোগ, এই অঞ্চলের বহু মানুষের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনাদের কারণ বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে, অস্বীকার করবার কোনো জায়গা নেই। আপনাদের বাংলাদেশে আপনাদের বাড়ি ঘরদোর অনেকেরই আছে, এখনো থেকে গিয়েছে, আপনারা তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী? এর জন্য কি শুধু একটা সম্প্রদায়কে দায়ী করা যায়? এর জন্য শুধু একটা রাজনৈতিক দলকে কি দায়ী করা যায়? এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ আমরা যারা ওপার বাংলায় ছিলাম, এপার বাংলায় এসে গল্প বলেছি যে আমাদের ওখানে নারকোল গাছের সারি ছিল, আমাদের পুকুরে নাকি বড় রুই কাতলা নাকের নোলক পরিয়ে ঘুরে বেড়ানো হতো তাদের। কিন্তু আমরা ওইখানের রুই কাতলার মোহ ত্যাগ করে অত ভালো নারকোল গাছগুলোকে ছেড়ে দিয়ে এপার বাংলায় ছোট পুঁটি গন্ধময় যুক্ত পরিবেশের মধ্যে পেট গলা চুনো পুঁটির খোঁজে কেন এলাম? এর পেছনে রহস্যটা কি, সেটা আপনারা এই প্রজন্মকে শিখিয়ে যাচ্ছেন না। আমাদের এখানে কবি এসেছেন, সাহিত্যিক এসেছেন, আমাদের এখানে চিত্র পরিচালক এসেছেন, তারা উদ্বাস্তুদের জীবন যন্ত্রণা নিয়ে, উদ্বাস্তু জীবনের তাপ উত্তাপ নিয়ে কত প্রবন্ধ লিখেছেন, কত সিনেমা পরিচালনা করেছেন। কিন্তু কেন পূর্ব পাকিস্তান থেকে তাদের চলে আসতে হলো, সে কথা কিন্তু এই প্রজন্মকে জাননি। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, বলো ডুবিছে মানুষ সন্তান মরবার। কত গল্প, কত কবিতা। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলাম আমরাই। আজকে সেই অভিশাপ আমরা বহন করে নিয়ে চলেছি এই হাবড়া অশোকনগর এলাকায়। আমাদের কপালে ছিল উদ্বাস্তুর টিকা। মহাত্মা গান্ধী বলেছিলেন, যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তানে থেকে যেতে বাধ্য হয়েছেন, তারা যদি নিজেদের জীবনকে রক্ষা করবার প্রয়োজনে তারা যদি চলে আসেন, তারা যদি মনে করেন যে এই দেশে তাদের বসবাসের উপযোগী নয়, ভারতবর্ষে আসেন, সরকারের উচিত তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। আজকে তারা সেটা করে দিতে পারেননি। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, মহাত্মা গান্ধী বলেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন, পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছেন, কিন্তু জওহরলাল নেহেরুর পাণ্ডিত্য কোনোভাবেই এই সিএ বিল কার্যকর করার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তুলতে পারেননি, যা করে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনাদের সামনে নতুন করে, মানে যারা এখানে আছেন, চলে এসেছেন ওপার বাংলা থেকে 2024 সাল পর্যন্ত, আজকে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করবার জন্য সরকার এগিয়ে এসেছেন, আপনাদেরও এগিয়ে আসতে হবে। এসআইআর হচ্ছে, এসআইআর চলবে, কিন্তু এসআইআর এর উপরে ভরসা করে বিজেপি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি। আপনি এসআইআর এই মুহূর্তে বন্ধ করে দিন, ইডি সিবিআই দপ্তরে তালা লাগিয়ে দিন, আপনি ইনকাম ট্যাক্স জিএসটি কে বলুন কোন রকমের ফার্দার নোটিশ পাঠানো যাবে না। তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে দেবে। দেখুন, বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেস বলে কোনো সরকার নেই। একটা সরকারকে সমান্তরাল ভাবে বাইরে থেকে আরেকজন পরিচালিত করছে, সে ট্রান্সফার নিয়ন্ত্রণ করছে, তার নির্দেশ স্থানীয় পুলিশ মেনে নিচ্ছে, তার নির্দেশ আইএস অফিসাররা মেনে নিচ্ছেন, আমাদের কাছে আমলারা যোগাযোগ করছেন। এখন তো আবার ফেস টাইম চলে, ফেস টাইম, কেউ সাধারণ ফোনে কথা বলেন না। তৃণমূল কংগ্রেসের নেতারাও বলছেন ফেস টাইমে কথা বলবো, আমলাও বলছেন ফেস টাইমে কথা বলবো।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অ্যাপেল কোম্পানির রয়্যালটি দেওয়া উচিত। প্রতি বছরে এত ফেসবুকের চাহিদা, এখানে ফেস টাইমের চাহিদা, এত অ্যাপেল ফোনের বিক্রি আমার মনে হয় পার্শ্ববর্তী কোনো রাজ্যে নেই যত পশ্চিমবঙ্গে চলেছে। প্রত্যেকেরই পকেটে আইফোন, আমাদেরও আইফোন আছে। ভয়ে ভয়ে মানুষ আইফোন কিনছে। রাজনীতি করতে গেলে আইফোন রাখতে হবে, পুলিশে চাকরি করতে গেলে আইফোন রাখতে হবে, ব্যবসা করতে গেলে আইফোন রাখতে হবে, মুখ্যমন্ত্রীর কুনজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য আইফোন রাখতে হবে, এমপির আইফোন, এমএলএর আইফোন, কাউন্সিলরের আইফোন, কাউন্সিলরের যে শিষ্য মানে এলাকায় এলাকায় ঘুরে বিভিন্ন স্কোয়ার ফিটের মাপের জমির দাম নির্ভর করছে প্রমোটারের থেকে টাকা নেবার জন্য, তার পকেটেও আইফোন। দিকে দিকে চলেছে খোলা বাজার, একটা পুরো বাজার বানিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গকে। সমস্ত কিছু এখানে বিক্রি হয়ে যাচ্ছে। এখানে দেখছেন প্রধান শিক্ষক ঘুষ নেয়, এরকম দৃশ্য এর আগে কোনোদিন কেউ দেখেনি। একজন মাস্টার মশাই এসে বলছেন যে আমার পিএইচডিটা আর কিছুদিনের মধ্যেই অনার্ড হয়ে গেলে আমি উত্তরপ্রদেশের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি, স্কুলের চাকরি ছেড়ে দেবো। আমি বললাম মাইনে কত স্কুলের চাকরি? বলছেন এখন পর্যন্ত পাচ্ছি প্রায় 70,000 টাকার মতো। আর উত্তরপ্রদেশে যেখানে চাকরি পাবে কত টাকা পাবে? বলে ওখানে ওই রকমই দেবে শুরুতে। আপনি চাকরি ছাড়বে কেন? বলল বিশ্বাস করুন দাদা, আপনাকে সত্যি কথা বলছি, ছাত্রদের চোখের দিকে তাকাতে পারি না। ছাত্র আমার দিকে তাকিয়ে হয়তো ভাবছে আমিও হয়তো চাকরিটা কিনে এখানে ঢুকে পড়েছি, এই লজ্জা কোথায় রাখবো? সেজন্য মাস্টার মশাইয়ের চাকরি আর করবো না। সিপিএম এর আমলে দুর্নীতি ছিল, মধ্যমেধার চাষ ছিল, নেতা নেত্রীদের ছেলে মেয়েদের চাকরি হয়েছিল, ক্যাডার পোষণ ক্যাডার তোষণ হয়েছিল, কিন্তু কাউন্টার খুলে দিয়ে আজকে শিক্ষকের চাকরি বিক্রি এ সিপিএম এ পড়ে উঠতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় এসে বলে দিয়েছেন হাম কিসি সে কম নেই। যা সিপিএম করতে পারেনি তা আমরা করে দেখিয়েছি। সিপিএম যেখানে গিয়ে আটকে গিয়েছিল সেটা আমি সেই পথ খুলে দিয়েছি। কিন্তু এরা কোনো গরু মোষ নিয়ে কোনো খবর ছিল না। হঠাৎ দেখলাম এরা সবাই চলে গেল লালু প্রসাদ যাদবের কাছে, গিয়ে লালু প্রসাদ যাদবকে প্রণাম করে এলো। কারণ কি? কারণ ওখানে বলতে গিয়েছিল দেখুন আমরা মিড ডে মিলের চাল খেয়েছি, আমরা উত্তর 24 পরগনায় বিশেষ করে আমরা দায়িত্ব নিয়ে এখানে আমরা মানে পুরো রেশনের গমটাকে চালটাকে আমরা উধাও করে নিয়েছি। আমরা এটা করতে গিয়ে আমাদের এক মন্ত্রী জনসেবার কারণে তিনি জেলে পর্যন্ত চলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত গরু মোষের ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। তা আপনি তো এখানে গরু মোষের এক্সপার্ট, পশু খাদ্য কেলেঙ্কারির নায়ক, ওইটা যদি শিখিয়ে দেন আমাদের শ্রীবৃদ্ধি হবে। যাক, লালু প্রসাদ আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু জানা নেই, কিন্তু বিহারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দেখা গেল না। যারা সর্বভারতীয় দল, বিভিন্ন নির্বাচনে তাদের তো আমরা দেখতে চাই। একবার চলে গেলেন আসামে, আসামে বাঙালিদের গিয়ে বললেন তোমরাও বাঙালি আমরাও বাঙালি, তোমরা কষ্টে আছো, ডিটেনশন ক্যাম্পে আছো, তোমাদের দুঃখের কথা আমরা বারবার বাংলার মানুষের সামনে বলে চলেছি, তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও। নির্বাচনে প্রার্থী দিলেন, মানুষও অনেক ভেবে দেখলো তৃণমূলের কথা, মানুষ ভোট দিল। আসামের বাঙালিরা জমানত নয় জমানতের জমানত বাজেয়াপ্ত করে ওখান থেকে ফিরে এলেন। আবার আসামটা ভালো না লাগবার পরে হঠাৎ চলে গেলেন গোয়ায়, বললেন আমাদেরও সমুদ্র আছে, গোয়ারও সমুদ্র আছে, সমুদ্রের হাওয়ায় যদি পরিবর্তন আসে। গোয়ায় গিয়ে বিরাট বিরাট হোর্ডিং, এত বড় হোর্ডিং কোনোদিন গোয়ার মানুষ দেখেনি। গোয়ার মানুষ আশ্চর্য হয়ে গেল, এই কোন রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের কাছে এলো। গোয়ার মানুষ বিভ্রান্ত হয়ে গেল, ভোটই দিতে পারলো না ঠিকঠাক ভাবে। তৃণমূল নোটার নিচে ভোট নিয়ে আবার নিজেকে গোটা করে বাড়িতে ফিরে চলে এলো। ওখানেও থেমে দেখেনি, দিল্লিতে গিয়েছিল একজন বয়স্ক নায়ক, মানে অনেক সময় হিরো ছিলেন, এক সময় লেডি কিলার ছিলেন কম বয়সে, বিশ্বজিৎ। তার ছেলে এখন আমাদের এখানে নায়ক, তাকেও দেখিয়ে দিক ওদিকে ঘোরাঘুরি করতে। বিশ্বজিৎকে প্রার্থী করে দিলেন, বিশ্বজিৎকে প্রার্থী করে দিল্লিতে নির্বাচন লড়লেন। নির্বাচনের ফলাফল কি প্রত্যেকের জানা, বৃদ্ধাবস্থায় ওই ব্যক্তিটারও জমানত বাজেয়াপ্ত করিয়ে এলেন, নিজেরাও ডুবলেন দিল্লিতে, বিশ্বজিৎকেও ডুবিয়ে দিয়ে চলে এলেন। জানি না তার ছেলে প্রসেনজিৎকে ধরেছেন কি নেই, এবার আমাদের জানা নেই, কারণ এরা তো বিভিন্ন লোককে ছেলে ধরার মতো খুঁজে খুঁজে বেড়ায়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।